সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দু, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করার জন্য নির্ধারণ করেছি তার শিরোনাম হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি বন্ধে করণীয় প্রসঙ্গে। তো সম্মানিত সুধী, আপনারা জানেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দুর্নীতি এবং অনিয়ম নিয়ে বিগত বছরগুলোতে এবং বিশেষ করে গত কয়েক মাস ধরে আমরা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি নানান ধরনের অসঙ্গতি নিয়ে আমরা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের নিউজ আমরা লক্ষ্য করেছি। এটি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যেমন দুর্নামের, অপ্রীতিকর, এবং এটি শিক্ষা মন্ত্রণালয়ের জন্য আমি মনে করি যে এটা শোভনীয় ব্যাপার নয়। যদিও বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে সরকার বা শিক্ষা মন্ত্রণালয় এমনকি ইউজিসিও এই বিশ্ববিদ্যালয়গুলো যেসব অনিয়ম দুর্নীতি হয়ে থাকে, যেসব কারণে হয়ে থাকে, সেসব কারণগুলোতে অধিকাংশ সময় এরা হস্তক্ষেপ করে না। তারপরেও এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায়ই পত্রপত্রিকাতে এই অনিয়ম দুর্নীতি নিয়ে প্রায় খবর প্রকাশিত হয়। সাম্প্রতিককাল আমরা দেখেছি যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে, যেমন বঙ্গবন্ধু শেখ মেডিকেল ইউনিভার্সিটিতে খবর প্রকাশিত হলো এবং সেখানেও দেখলাম আমরা এই নিয়োগ নিয়েই বেশিরভাগ দুর্নীতি হয়েছে বলে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আসলে বাস্তবে কী হয়েছে সেটা তো তদন্ত করে পরে জানা যাবে। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়েও বেশ কিছু খবর গণমাধ্যমে এসেছে, সেটিও আমাদের জন্য পীড়াদায়ক। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো প্রায় গণমাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ অনিয়ম নিয়ে খবর প্রকাশিত হয়। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাম্প্রতিককালে এই কয়েক সপ্তাহ আগেই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়েও বেশ কিছু খবর গণমাধ্যমে এসেছে। এবং এইসব অনিয়ম দুর্নীতিগুলোর ব্যাপারে যেসব খবরগুলো প্রকাশিত হচ্ছে, আমরা বেশিরভাগই দেখেছি যে এক্ষেত্রে নিয়োগ নিয়েই, শিক্ষক নিয়োগ, কর্মকর্তা নিয়োগ, কর্মচারী নিয়োগ, এইসব নিয়োগ নিয়েই ব্যাপকভাবে পত্রপত্রিকাগুলোতে গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। এবং অধিকাংশ ক্ষেত্রেই আমরা এসব ক্ষেত্রে দেখি যে উপাচার্যদের বেশিরভাগ দায়ী করা হয়। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে, ভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে অনিয়ম দুর্নীতি হয়, সেখানে তো একটা নিয়োগ বোর্ড থাকে। তারপর নিয়োগ বোর্ডের পরে যাদেরকে সুপারিশ করা হয়, সেই সুপারিশমালাগুলো আবার সিন্ডিকেটে উপস্থাপন করা হয়। সিন্ডিকেটে পাস হওয়ার পরেই সেগুলোর তখন উপাচার্য মহোদয় রেজিস্ট্রারের মাধ্যমে সে নিয়োগগুলো দিয়ে থাকে। সুতরাং খুব সহজে বলা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা উপাচার্যদের দায়ী করলেও এখানে এইসব অনিয়মের সাথে অন্যান্য নিয়োগ বোর্ডে যারা থাকেন, অন্যান্য দু একজন ব্যক্তিও এর সাথে জড়িত থাকতে পারে বলে আমার কাছে মনে হয়। এখন এই যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় খবর প্রকাশিত হচ্ছে, এটা তো একটা দেশের জন্য, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য, সরকারের জন্য এটা কোনো সুখকর সংবাদ নয়। এটা বন্ধ হওয়া একান্তভাবে বাঞ্ছনীয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অনিয়ম, অসঙ্গতি এবং দুর্নীতির খবর প্রকাশিত হয়, সেগুলো তো কিছু কিছু সত্য। এখন এগুলো বন্ধে আমাদের কী করণীয়? সরকার, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এগুলো নিয়ে কী করতে পারে? এর আগেও আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে এই ইউজিসি তদন্ত করেছে, শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করেছে এবং সেটা সরকারের কাছে সুপারিশমালা পেশ করেছে। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে দু একটি বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা তার সাথে এই দুর্নীতি বা অনিয়মের সাথে যারা জড়িত ছিলেন তাদের তেমন কোনো শাস্তি হতে আমরা দেখিনি। এখন আমাদের যে দশায়, আমার 62 বছর বয়স হলো, আমরা যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম বা এই বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমরা তখন দেখেছি যে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরদের খুব মর্যাদাকর একটি পদ ছিল। কিন্তু যে কারণে হোক এখন আর উপাচার্যদের মানুষ এইসব বিবিধ কারণে সেইভাবে সম্মানের চোখে দেখে না। তো এইটা আমাদের জন্য শোভনীয় নয়। সেই জন্য আমি মনে করি যে এই অনিয়ম, দুর্নীতি এবং অসঙ্গতি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে, এগুলোর ব্যাপারে আমার কিছু সুপারিশমালা আমি সংশ্লিষ্ট
যারা আছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় উপাচার্য, ইজিসি, শিক্ষা মন্ত্রণালয়, সরকার, তাদের কাছে আমার নিজস্ব কিছু সুপারিশমালা এখানে পেশ করছি। এই সুপারিশমালাগুলো বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাই একটু ভেবে দেখতে পারেন। 1 নম্বর সুপারিশ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সীমাহীন ক্ষমতা। এই সীমাহীন ক্ষমতার একটি অপব্যবহার উপাচার্যরা প্রায় করে থাকে। এখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যাদের নিয়োগ করা হয় তাদেরকে যাচাই বাছাই করেই সরকার তাদেরকে বিশ্বাস করেই তো এরকম একটা গুরুত্বপূর্ণ পদে বসায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাই এই উপাচার্যের পদের যে সম্মান, সততা, নৈতিকতা থাকা উচিত সেটি পালন করতে পারে না। সেই জন্য আমার কাছে মনে হয় যে আইন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতাকে সীমাহীন না করে আইনের কোনো একটা ধারা দিয়ে সেই ক্ষমতাকেই একটি সীমাবদ্ধ করতে হবে। 2 নম্বর সুপারিশ হচ্ছে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে নিয়োগ বোর্ড আছে সেই নিয়োগ বোর্ডগুলো কীভাবে হবে সেটি সাধারণত বিশ্ববিদ্যালয়ের বিধিমালাতে আছে এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয় সেই বিধিমালার ভিত্তিতে এই নিয়োগ বোর্ড গঠন করে থাকে। কিন্তু এই নিয়োগ বোর্ডগুলো অধিকাংশ ক্ষেত্রেই স্বচ্ছতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যেহেতু নিয়োগ করতে পারছে না, সেই জন্য আমার পরামর্শ হচ্ছে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ বোর্ড আছে সেই নিয়োগ বোর্ডে অতিরিক্ত 2 জন সদস্যের আমি অন্তর্ভুক্তি করার জন্য সুপারিশ করছি। সেটি হচ্ছে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ বোর্ড আছে তার সাথে ইউজিসির একজন সম্মানিত সদস্যকে সেই নিয়োগ বোর্ডের একজন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। আর শিক্ষা মন্ত্রণালয় যেহেতু এই বিশ্ববিদ্যালয়গুলো দেখভাল করেন, সুতরাং শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয় এমন একজন কর্মকর্তাকে, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে এই নিয়োগ বোর্ডের সদস্য করা যেতে পারে আপাতত। ভবিষ্যতে এই নিয়োগ বোর্ডকে আরও কীভাবে স্বচ্ছতার ভিত্তিতে নিয়ে আসা যায় সেই ব্যাপারে যারা দেশের শিক্ষাবিদ আছেন, দেশের যারা শিক্ষা নিয়ে চিন্তা করেন, সরকারের যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন, এই নিয়োগ বোর্ডের ব্যাপারে আরও চিন্তাভাবনা আপনাদের করতে হবে। 3 নম্বর সুপারিশ হচ্ছে নিয়োগ বোর্ডগুলোতে আমাদের দেশে সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে একটি ভাইভা বোর্ড হয়। আপনারা জানেন যে বিসিএস পরীক্ষায় এখানে প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ভাইভা পরীক্ষা, নানান ধরনের কর্মকাণ্ডের ভিতর দিয়ে বিসিএস, পাবলিক সার্ভিস কমিশন একজন কর্মকর্তা নিয়োগের জন্য সুপারিশ করে থাকে। তা আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একটি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এটি শুধুমাত্র ভাইবার ভিত্তিতে এটি নিয়োগ করা উচিত নয়। আমি মনে করি অন্ততপক্ষে লিখিত পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং আমাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই কোথাও কোথাও এই লিখিত পরীক্ষার ব্যবস্থা করে থাকে এবং লিখিত পরীক্ষার ব্যবস্থা করলেই আমার মনে হয় দুর্নীতি পুরোপুরিভাবে বন্ধ না হলেও অনেকাংশে কমে যাবে। আমার 4 নম্বর সুপারিশ হচ্ছে যে উপাচার্যদের নিয়োগের পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যারা নিয়োগ হবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের, তাদেরকে যেমন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য বা পাবলিক সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান হন, তারপরে নির্বাচন কমিশনের যিনি প্রধান নির্বাচন কমিশনার হন এবং কমিশনারগণ নিযুক্ত হন, তাদেরকে নিয়োগের পরে প্রধান বিচারপতির অধীনে তাদেরকে শপথ গ্রহণ করতে হয়। তা আমি পার্সোনালি মনে করি এইটি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্যগুলো নিয়োগের ক্ষেত্রে হয় না, কিন্তু আমি মনে করি যে উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও এই প্রধান বিচারপতির অধীনে তাদেরকে শপথ গ্রহণ করা উচিত। কিন্তু যেহেতু বিধিমেলাতে নাই, সুতরাং এই বিশ্ববিদ্যালয়গুলোর বিধিমেলাতে এটি রাষ্ট্রপতি অথবা সংসদে আইন করে এই বিধিমেলাটি চেঞ্জ করা যেতে পারে। বিশ্ববিদ্যালয়গুলো যাতে ভালোভাবে চলে, এগুলোর যাতে স্বচ্ছতার সাথে বিশ্ববিদ্যালয়গুলো, যেহেতু সরকার এখানে প্রতি বছর শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে আমি মনে করি যে দুর্নীতি, অনিয়ম যদি বিশ্ববিদ্যালয়গুলো হয়ে থাকে তাহলে সেখানে যেমন বিশ্ববিদ্যালয়ের দুর্নাম হয়, দেশের দুর্নাম হয়, তারপরে জাতির দুর্নাম হয়, পাশাপাশি সরকারের এই দুর্নীতির ফলে অনেক অর্থ
এখানে অপচয় হয়। সেই জন্য সরকারি অর্থ, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যে বাজেট দেওয়া হয় সেটা তো জনগণের ট্যাক্সে দেওয়া বাজেট, এবং সেই বাজেট থেকে যে অর্থ বরাদ্দ করা হয় বিশ্ববিদ্যালয়গুলোর জন্য, এটি খুব স্বচ্ছতার ভিত্তিতে এটি খরচ করা উচিত। সেই জন্য বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে চলছে আরও কীভাবে ভালোভাবে চলতে পারে এ নিয়ে দেশের শিক্ষাবিদ, দেশের যারা পলিসি মেকার, দেশের সার্বিক ভালোমন্দ নিয়ে যারা সুধী সমাজ, বুদ্ধিজীবী মহল, সাংবাদিকবৃন্দ এবং দেশের যারা পলিসি মেকিং করে সচিববৃন্দ, তারা বিভিন্ন পর্যায়ে যারা আছেন এদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নতি করার জন্য, এই দেশের শিক্ষা ব্যবস্থা কীভাবে যে স্বচ্ছতার সাথে পরিচালিত হয়, এদেশের শিক্ষার মান কীভাবে উন্নত করা যায়, বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে কীভাবে আরও উন্নতি করা যায়, সার্বিক বিষয়ে এটি আমাদেরকে নতুন করে ভাবতে হবে। তা না হলে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে কোনোভাবেই চলতে পারবো না। তো যাই হোক, আমি যেটা শুরু করেছিলাম পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি বন্ধে করণীয় প্রসঙ্গে, তো এই বিষয়ে আরও অনেক কিছু আমার বলবার ছিল এবং বলার আছে, কিন্তু একটি বক্তৃতায় সব কিছু আলোচনা করা যাবে না। আমি একটি আলোচনা আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করার জন্য সংক্ষিপ্ত বক্তৃতা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এই বিষয়টি নিয়ে আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের সাথে এবং শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে যারা চিন্তাভাবনা করেন, তারা আরও চিন্তাভাবনা করে সরকার, ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে আপনারা বিভিন্ন ধরনের উপদেশ পরামর্শ দিতে পারেন। তো আজকে আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।